This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটকাটা স্পেশালের শুরুতেই শোনাবো এক খ্যাপার কথা। নিজেকে নিজে খ্যাপা বলেন তিনি, কিংবা একে জীবনের গল্প বলতে পারেন, আবার বলতে পারেন জীবনের গল্প। মেমারির জীবন শেখের কথা আমরা অনেকেই ভুলে গেছি। মাস ছয়েক আগে বর্ধমানে জেলা শাসকের দফতরের সামনে গায়ে জাতীয় পতাকা জড়িয়ে সপরিবার মাটিতে গড়াগড়ি দিয়েছিলেন। টানা 1 মাস অবস্থান করেছিলেন। রওনা দিয়েছিলেন নবান্নের পথে। রমজান মাসে রোজা রাখা অবস্থাতেই ঠা ঠা রোদে আবার রাস্তায় নামল জীবন শেখের পরিবার। মেমারি থানা থেকে সপরিবারে পদযাত্রা করে তিনি গেলেন বিডিও অফিস। হুইল চেয়ারে জীবনের অসুস্থ মা কোহিনুর, সঙ্গে দাদা বোন, প্রত্যেকের হাতে জাতীয় পতাকা। হাঁটছিলেন আর হ্যান্ডবিল বিলি করছিলেন। জীবন বলছেন তিনি সিঙ্গুর আন্দোলনে ছিলেন। তাদের পরিবার ছিল বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে ঘোরতর বিরোধী। তাহলে সপরিবারে রাস্তায় বারবার নামতে হচ্ছে কেন? অবস্থান আমরা থানা থেকে এলাম পদযাত্রা করে এখানে পর্যন্ত। কেননা আজ থেকে 6 মাস আগে বর্ধমান ডিএম অফিসে প্রায় 1 মাস ধর্নায় বসেছিলাম। তারপরে কোনো সুরাহা ডিএম দিতে পারেননি, এসপি দিতে পারেননি। মূলত অভিযোগটা কি আপনার? অভিযোগ তৃণমূলের শাসক দলের অত্যাচার। রোজা থাকা অবস্থায় এইভাবে অবস্থান নিতে হবে, শরীর তো অসুস্থ হয়ে পড়বে। কেন আপনি হবে কয় মা মরে যাওয়াই তো ভালো। তৃণমূলের জ্বালায় সমস্ত তো কেড়ে নিয়েছে। একটা মেয়ের বিয়ে হতে দিলে না, জমি জায়গা বিক্রি করতে দিলে না, তারপরে আলু পরিষ্কার আলু বার করতে দিলে না, আবার স্বাস্থ্যসাথী কার্ড, আবার রেশন কার্ড কেড়ে নিয়ে এই 3 বছর রেশন আমাদের ঘরে দেয়নি। আমি সিঙ্গুর নন্দীগ্রাম পর্যন্ত আন্দোলনকারীতে ছিলাম। তো আমরা 34 বছর সিপিএমের বিরোধী করেছি। সিপিএম আমাদের এই সাথে ব্যবহার করে। আমি ভারতবাসী হিসেবে করছি কেন এই রাজ্য এখন পুরো ব্রিটিশ শাসিত রাজ্য। আমার আলুগুলো কেন বার করে দিলে না? আমি ভিডিও বললে হ্যাঁ আলু দেবো, দিয়ে দিলে না কেন? আগামী দিনে আমরা নবান্নই যাচ্ছি। ওই কি একটা টাকা দেয় কিসের লক্ষ্মী ভাণ্ডার নাকি, আমার মেয়েটা পায় না, আমি পাই না, আমার ঘর দিয়ে দেয়, বিধবা ভাতা আমাকে দেয়, কিচ্ছু দেয়। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, আমাদের কবিদের ভাষা নিয়ে আমরা চলছি। মূল দাবিটা কি? মূল দাবি বিচার চাই, এই অত্যাচারের বিচার চাই। খেপি রাজা খ্যাপা প্রজা, যেটা আপনি লিখে রেখেছেন প্ল্যাকার্ডটা, এর মানেটা কি বোঝাতে চাই? যেমন মুখ্যমন্ত্রীকে যদি কোনো অভিযোগ কোনো কিছু কেউ জানাতে চাইছেন, বিরোধী বা কেউ, তিনি সঙ্গে সঙ্গে খেপি হয়ে যাচ্ছে তেনার ছেলেদের, তেনাদের দুর্নীতি। তাহলে আমাদেরকে খ্যাপা হয়ে প্রতিবাদ করতে হবে। মেমারির জীবন শেখের কাহিনী আপনাদের শোনালাম। তিনি তৃণমূল করতেন, এখন তৃণমূলেরই অত্যাচারে বলছেন রাজ্যে এখন যেন ব্রিটিশ রাজ চলছে, মানে ব্রিটিশ রুল। এবার শোনাবো জাকির হোসেনের কথা। মাইক হাতে যাকে দেখছেন তার কথাই বলছি। জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন, প্রাক্তন মন্ত্রী। তিনি বলছেন পঞ্চায়েত এলাকার বাসিন্দা আবাস যোজনায় বাড়ি পেয়েছেন তৃণমূল পরিচালিত জঙ্গিপুর পুরসভা এলাকায়। যাদের দোতলা বাড়ি, যারা চাকরি করেন, তারাও আবাস যোজনায় বাড়ি পেয়েছেন। মানে যেসব অভিযোগ সচরাচর বিরোধীরা করে থাকেন সেটাই করছেন শাসক দলের এমএলএ এবং প্রাক্তন মন্ত্রী। তৃণমূল পরিচালিত জঙ্গিপুর পুরসভার উপপুরপ্রধান সন্তোষ চৌধুরী অবশ্য বলছেন বিরোধীদের হাতে তামাক খাচ্ছেন দলের এমএলএ। মাননীয় মন্ত্রী বলেছে সঠিক লোক পাক, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে সঠিক মানুষ পরিষেবা পেয়েছে, দেখার দায়িত্ব দিয়েছে। আমি একজন এমএলএ হিসাবে আমার দায়িত্ব আছে সঠিক মানুষের পরিষেবা দেওয়া। কারণ গরিব মানুষ বঞ্চিত হবে, বড়লোকরা বাড়ি পেয়ে যাবে, চাকরিজীবীরা বাড়ি পেয়ে যাবে, পঞ্চায়েতের লোক বাড়ি পেয়ে যাবে, পুরসভা এটা কোনোদিন হতে পারে না। আমাদের দলকে জানাবো, শীর্ষ নেতৃত্বকে জানাবো, এটা দেখার জন্য। এতে কিন্তু লাভের লাভ কিছু হচ্ছে না, আমাদের দলের ক্ষতি হয়েছে, দল প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছে। আর উনি সঠিক তথ্যটা তুলে ধরছেন না। এর আগে আপলোড করেনি, 10-15 দিন হলো আপলোড করেছে। এই আপলোড আপনারা চেক করে নিন যে বাড়িতে প্রতিটা আপলোডে প্রতি অর্ডার আপনারা মিলান যে সঠিক আছে কি না। এটা তো আমিও বুঝতে পারছি না উনি কেন এরকম করছেন। নেটগুলো দেখে নেন, তাদের নামগুলো দেখতে হবে, যে দোতলা ভাড়া, বাড়ি ভাড়া পেয়েছে, চাকরিজীবী পেয়েছে, সবগুলো পেয়ে যাবে। হ্যাঁ, আমার 12 নম্বরে যে তালিকা প্রকাশ করেছেন, আমি আবারও চ্যালেঞ্জ করছি, এটা সেই তালিকা সঠিক তালিকা আছে। আমরা লিস্ট দিয়েছি, এটা তো সামান্য মিনিমাম মাত্র, সবটা তো আমরা করতে পারিনি। কেন আমাকে পুরসভা অপারেট করে না,
এবং পুরসভার অফিসার কোঅপারেট করে না, এসডিও কোঅপারেট করে না, তাই আমরা করতে পারিনি। খুদ মুখ্যমন্ত্রী আমাদের জঙ্গিপুর পৌরসভা 2 নম্বরে র্যাঙ্ক পেয়েছে। এতগুলা পৌরসভার মধ্যে আমাদের জঙ্গিপুর পৌরসভা আবাস যোজনায় 2 নম্বরে স্থান পেয়েছে। এটা তো গর্বের বিষয়, জঙ্গিপুর বাসীর গর্বের বিষয় এটা। আপনারা দেখেছেন আমি 11 নম্বরে গেছিলাম, আমি চিঠি দেওয়া সত্ত্বেও হাউজিংয়ের অফিসার যায়নি, এসডিওকে বলেছিলাম, ইওকে বলেছিলাম, তা সত্ত্বেও চিঠি দেওয়া সত্ত্বেও তারা যায়নি। তার কারণে দুর্নীতি আছে, না হলে তারা যায়নি কেন? আমি দায়িত্বের সঙ্গে বললি, হ্যাঁ পৌরসভায় দুর্নীতি হচ্ছে না, পৌরসভা সঠিকভাবে চলছে। স্বচ্ছ আছে, স্বচ্ছ ক্লিয়ার করে দাও। এবং 6টা যে ড্রেন হয়েছে, 6টা ড্রেনেই চুরি হয়েছে। এবং আপনারা জানেন 5.5 কোটি টাকার যে আমোদ কাজ হয়েছিল ঢালাইয়ের চুরি আছে। বিরোধীরা খুবই মজা নিচ্ছে, হাসাহাসি করছে। এটা গোষ্ঠীদ্বন্দ্ব, এটা বলা যেতেই পারে। তো আপনি বলছেন যে বিধায়ককে কিছু মানুষ সিপিএম কংগ্রেস থেকে, কিছু বিজেপির কিছু মানুষ ওনার আশেপাশে বসে ওনাকে ভুল বার্তা দিচ্ছে, ভুলভাবে উঠকে এগুলো উনি করাচ্ছে। নিজের কানেই শুনলেন, তৃণমূল পরিচালিত জঙ্গিপুর পুরসভার উপপুরপ্রধান অভিযোগ করছেন বিরোধীদের বুদ্ধিতে চলছেন দলেরই এমএলএ। আর পুলিশ চলছে কার বুদ্ধিতে বলুন তো? বিরোধীরা তো অভিযোগ করেই থাকেন অহরহ, বাংলার পুলিশ আসলে শাসকের দলদাস, অর্থাৎ বিরোধীদের পুলিশে অনাস্থা। এই অনাস্থা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হলে কি হতে পারে জানেন? চোখের সামনে জগদ্দলকে দেখে বুঝতে পারছেন, প্রত্যেক দিন, একদিন নয়, ব্যারাকপুর শিল্পাঞ্চলের কথা বলছি, একই দিনে পরপর 2 বার থানায় তলব পেয়েও অর্জুন সিং গেলেন না। সকাল 10টায় ডাকা হয়েছিল, যাননি। ফের নোটিশ, বাড়ি বয়ে এসে পুলিশ নোটিশ দিয়ে যায়, তাও অর্জুন অনড়। বেলা 2টো, নির্ধারিত সময় তখন পেরিয়ে গেছে, অর্জুন পুলিশের তলব উপেক্ষা করলেন। কিন্তু কেন? অর্জুনের মুখে শুনুন। আমাকে নোটিশ ধরিয়ে গেছে, 4টের সময় ভোরবেলা আমার সিকিউরিটিদের হাতে দিয়ে গেছে, 10টার সময় আমাকে হাজির হতে। আমি কি উঠাই গিয়ে আছি কি আমাকে হাজিরা দিতে হবে? ওর ক্ষমতা থাকলে আমাকে অ্যারেস্ট করুক, আমিও দেখব কত ধানে কত চাল আছে। কত ধানে কত চাল আছে আমিও দেখব। পুলিশকে পাল্টা হুঁশিয়ারি। এখন আর তিনি সাংসদ নন, এখন তার সিংহাসন নেই, মানে এলাকার কথা বলছি। কিন্তু এখনও তিনি নিজেকে কি বাহুবলী মনে করেন? শের হি হতা হ্যায়, বিল্লি নেই, তার সম্পর্কে তার অনুগামীরা বলেন। নিজের সেই ক্ষমতাই কি জাহির করতে চাইলেন অর্জুন সিং? ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের যুক্তিটা শুনুন। পুলিশের সামনে গুলি চলছে, আমি ওই পুলিশের, আমি তো কাউকে চিনি না, পুলিশের ব্যক্তিগতভাবে নাম জানি না। আমি ওদেরকে বললাম কি আপনাদের সামনে গুলি চলছে, আপনারা দেখতে পাচ্ছেন না? আপনাদের চোখ বন্ধ, মুখ মাথা নিচে করে নিচ্ছে, পুলিশের কিছু বলার নেই। দম থাকলে প্রকাশ্য করুক যে সিসিটিভি ক্যামেরা। আমি তো এই সিসিটিভি ক্যামেরা এগেনস্টে হাইকোর্টে গেছিলাম। একসময় অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবন চত্বরে সিসিটিভি নিয়ে যে বিতর্ক হাইকোর্টে গড়িয়েছিল, সেই সিসিটিভি কি অর্জুনের আস্থা এবং ভরসার জায়গা? পুলিশ নয়। অর্জুন তো পরিষ্কার বলছেন, পুলিশের সামনেই গুলি চলেছে, অর্থাৎ পুলিশ দেখেছে, পুলিশ জেনেছে কে গুলি চালিয়েছে। তাহলে তাকে তলব করা হলো কেন? রাজনীতি? এর পেছনে কি শাসকের অঙ্গুলি হেলন? আমাদের একটি ছেলেকে অর্জুন সিং নিজে হাতে আর্মস নিয়েছে, গুলি চালিয়েছে। সাদ্দাম বলে একটি ছেলে, সে ইনজিওর্ড হয়েছে। সাদ্দাম বললাম না, পালাতে গেলে আমাদেরকে দেখার পরে এরা পালাতে শুরু করে, আর পালাবার সময় গুলি চালাতে চালাতে এরা গেছে। এই গুলি চালাতে চালাতে মধ্যে ওদের গুলি থেকে লেগেছে। সম্পূর্ণটাই অর্জুন সিং নিজের নেতৃত্ব দিয়েছেন। আমাকে গুলি চালাতে হবে এরকম কোনো, সে অত আমার দিন খারাপ হয়ে যায় নাকি আমাকে পার্সোনালি গুলি চালাতে হবে? যারা মিলে কাজ করে তাদের মারধর করছিল মজদুর ভবনের 2টি ছেলে, বিট্টু আর লিব্রা বলে। তারা মারধর করার সময় তারা পাড়ায় খবর দেয়, তার ছেলে তার লোকজনরা আসে তাকে ছাড়িয়ে নিতে। এর মধ্যে পুলিশ এসে যায়। পুলিশ এসে যাওয়ার পরে পুলিশ তাদের রেস্কিউ করে বার করার জন্য ভিতরে যায়। ইতিমধ্যে অর্জুন সিং গোটা 50 লোক নিয়ে, হাতে লাঠি, সোডা, বাঁশ নিয়ে তিনি তাড়া করে এবং ওপেন ফায়ার আর্মস চালায়, গুলি চালায়। আমার এখানে এই গলিতে পপ্পুর বাড়ির পাশে দামাদাম 2টো ফায়ার শুনেই আমরা কি হয়েছে দেখি কিছু লোক দৌড়চ্ছে আর 2টো ছেলে আগে আগে যাচ্ছে। শিব মন্দির গলিতে একটা ছেলে দেখলাম পড়ে আছে, ওর পাটা ভেঙে গেছে, উঠতে পারছে না।
ড্রেনের মধ্যে পড়েছে। সম্পূর্ণটাই অর্জুন সিং নিজের নেতৃত্ব দিয়েছেন। ওরা আমার সঙ্গে কোনো লোক এরকম নেই যে গুলি চালিয়েছে, কোনো লোক এরকম যায়নি যে গুলি। আচ্ছা গুলি চালাবে কার উপরে? কোথাও ছিল না তো কেউ ওখানে। যখন আমরা পৌঁছেছি, যদি এদের সাহস থাকে সিসিটিভি ক্যামেরাটা প্রেসকে দিক না। অবিলম্বে আমরা তার গ্রেফতারি চাইছি। তাকে যদি গ্রেফতার না করা হয় আমরা বৃহত্তম আন্দোলনে যাব। তো সিসিটিভি ক্যামেরা আছে, কারা গুলি চালাচ্ছে, কারা পালাচ্ছে, সবই তো দেখা যেতে পারে। অর্জুন বাবুর এই কথাটা শুনলেন, খেয়াল করলেন? জাস্ট কয়েক সেকেন্ড আগে আপনাদের শোনালাম, আমাকে পার্সোনালি গুলি চালাতে হবে, এত খারাপ দিন অর্জুন সিং এর এখনো আসেনি, এটা উনিই বললেন। অর্জুনকে অনমনীয় দেখে বেলা শেষে পুলিশকেই মজদুর ভবনে হাজির হতে হলো। আজ বিকেলে সেই ছবি দেখছেন। জিজ্ঞাসাবাদ করতে অর্জুনের বাড়িতে জগদ্দল থানার পুলিশ। শাসক দলের চাপেই পুলিশ এতটা সক্রিয়, এই প্রশ্ন উঠছে। শুধু অর্জুন নয়, এলাকার মানুষও অভিযোগ করেছেন পুলিশের উপস্থিতিতেই অশান্তি ভাঙচুর হয়েছে। আজও এক নিরীহ ব্যক্তির বাড়ির চালে বোমা পড়েছে। মানে 2 হাপা হেঁটে গেলে তো ফাঁড়ি, আর 10 মিনিট মানে 10 কদম হেঁটে গেলে তো থানা। এইখানে সবাই তো বড় বড় বাবু এখানে বসে আছে। এরা তো আমাদের মানুষের উপরে বোম চালায়নি, এরা প্রশাসনের উপরে বোম চালিয়েছে। আজকে পুলিশের গায়ে বোম চালিয়েছে কি দেখো তোমরা এখানে বসে থাকবে, আমরা বোম চালিয়ে দেখাবো কি হ্যাঁ আমরা দুষ্কৃতীরা, আমাদের সাহস কত বড়। যার বাড়িতে দাঁড়িয়ে আছি এর নাম হচ্ছে কানাই চৌধুরী। এই তার বিছানা, আর এই যে টালি, এই টালির ওপরে বোমা ছোড়া দুষ্কৃতীরা। দেখো বিছানায় টালি ভেঙে পড়েছে, 2 জন আহত হয়েছে। কি করে আমি কি করলাম, তো ধর দিদিকে ধরে পালালাম। চললো এখানে, আমি পালিয়ে গেছিলাম বাইরে, তার ফাঁড়ির মধ্যে গেল, একটা চললো। এখন आतंक तो यहाँ बहुत है, छोटा छोटा बात के लिए झगड़ा होता है। कहाँ का झगड़ा कहाँ लिया रहा है लोग, अब क्या बोला जाएगा? कहाँ बम चल रहा है, कहाँ गोली चल रहा है। जो मोहल्ला में शांति से कमा खा रहा आदमी, उसको भी परेशान किया जा रहा है। না পাতাই ফাড়ি আছে, আমাদের ক্যামেরা আছে, অনেক ক্যামেরা আছে। ক্যামেরা লাগা আছে, ওর মধ্যে দেখা যাচ্ছে না। ক্যামেরা কোথায় লাগানো আছে? পুরো মার্কেটে, পুরো বাজার আছে, বাজারের মধ্যে পুরো ক্যামেরা লাগানো আছে। इंसाफ चाहेंगे और क्या चाहेंगे? मेरा घर में बम कहाँ चला? हम किसी को मारने पीटने जा रहे हैं कि मेरा घर में बम चलेगा? কখন পড়লো? এই তো খাচ্ছিলাম, 5 মিনিট হয়েছে। ঝামেলা ওইদিকে, আমার ঘরে বোমা চললো। ব্যারাকপুর শিল্পাঞ্চলে সাধারণ মানুষের একেবারে উলু খাগড়ার মতো অবস্থা। অনেক দিন ধরে পুলিশে অনাস্থাটা টের পেলেন সেখানকার বাসিন্দাদের। গতরাতের অশান্তির একটি সিসিটিভি ফুটেজও সামনে এসেছে। আচ্ছা, পুলিশ অভিযুক্তদের পিছনে না ছুটে অর্জুনবাবুকে টার্গেট করছে কি? পুলিশ কি মনে করছে বিজেপির অর্জুন সিংয়ের উস্কানিতেই এই অশান্তি? এই ফুটেজেও কিন্তু বিতর্ক। বিজেপির অভিযোগটা শুনুন। আপনি প্রথম 2 সেকেন্ড দেখুন, ওই 2 সেকেন্ডের মধ্যে আপনি দেখবেন মেঘনা মিলের গেটে একটা বড় মোব সেটা সার্কাস মোড় দিকে যাচ্ছে। কাকে দেখে? যখন অর্জুন সিংজি নিজের বাড়ি থেকে নেবে, সেই মোব যে মারপিট করছিল সেই কথা শোনার পর যখন ওরা গুলি চালিয়েছে বলে উনি নিজে বাসভবন থেকে যখন বের হন, তখন সেই মোবটা যাচ্ছে। সেই মোবের ভিডিওটা কেটে এখন এখানকার পুলিশ যে এন্ট্রি করছেন অর্জুন সিংজি, সেটা দেখাচ্ছে। একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে, অর্জুন সিং লোকসভা ভোটে ব্যারাকপুরে হারার পরেও শিল্পাঞ্চলে এত অশান্তি কেন? এই ব্যারাকপুর কেন্দ্রে অর্জুনের বিরুদ্ধে প্রার্থী হয়ে পার্থ ভৌমিক হুঁশিয়ারি দিয়েছিলেন ব্যারাকপুরের গব্বরকে ঠান্ডা করবে ঠাকুর সাহেব। শোলে সিনেমার ডায়লগ। নিশানা যে অর্জুন সেটা বুঝতে 3 বছরের বাচ্চারও বাকি ছিল না, পাকা মাথার কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু পার্থবাবু কি সত্যি পেরেছেন ব্যারাকপুর কেন্দ্রকে জিতে এসে ঠান্ডা করতে? লোকজনের কথা শুনে আদৌ সেটা মনে হচ্ছে কি? একজন বলেছিল আমাকে মজা করে, সন্ধ্যাবেলা জল টল খেয়ে বাড়ি আসে, তাকে একজন ধমকেছে, এই তুই রোজ রোজ মদ খাস কেন? বলে না বাবু, আমি রোজ খাই না, সপ্তাহে 2 দিন খাই। কোন 2 দিন? যেদিন বৃষ্টি হয় খাই, আর যেদিন বৃষ্টি না হয় সেদিন খাই। আজকে আমাদের ব্যারাকপুরও তাই হয়ে গেছে, কোন দিন বোম পড়ে না, কোন দিন গুলি চলে না। যেমন তৃণমূল তেমন বিজেপি, ওখানে যেমন অর্জুন সিং তেমন সোমনাথ সামরা, দুপক্ষ। তার মাথায় তৃণমূলের নেতারা, বিজেপির নেতারা। কেন চলছে? সরকার কি করছে? কেন চলবে? ওখানকার গরিব মানুষ শান্তিতে বাঁচার তাদের অধিকার নেই? অসুবিধা হচ্ছে না, পাবলিকের দোকান দৌড়ি বন্ধ, খেতে পাচ্ছে না, আতঙ্ক হচ্ছে। পুলিশ নিরপেক্ষ থাকতে পারছে না। পুলিশকে পার্থ ভৌমিক আর পার্টির তরফ থেকে, উপর তরফ থেকে মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন আছে, এলাকাটাকে ডিস্টার্ব রাখো, এলাকাটাকে
এলাকা বিজেপি কর্মীগুলোকে টর্চার করো। মমতা ব্যানার্জি তো এই প্রতীক্ষা রাজনীতিতে বিশ্বাস করে, চিরাচরিত ইতিহাস বখরার মারামারি। এখানে বসবাস করে বাচ্চা বাচ্চা ছেলে, তারা মিলে চাকরি করে, তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। অর্জুন সিং কোনোদিনই দম্বার পাত্র নন, একেবারে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দেবেন বলে হুঁশিয়ারি দিচ্ছেন। মানে বিজেপির রাম রাজনীতিতে অর্জুনের ভূমিকাটা হবে সব থেকে বড় রাম ভক্তের, এইরকম তার কথাতেই বোঝা যাচ্ছে। নিজের বিক্রম দেখাতেই কি বীরত্বের সর্বশ্রেষ্ঠ প্রতীকের ভূমিকায় নিজেকে দেখতে চাইছেন অর্জুন? সীতা মাকে অপহরণ করেছিল রাবণ, যখন খুঁজতে গিয়েছিলেন আমাদের হনুমানজি, তখন তার লেজে কাপড় বেঁধে তেল ঢেলে আগুন ধরানো হয়েছিল। বরদান ছিল কি লঙ্কাতে কেউ কিছু আগুন ধরাতে পারবে না, যেহেতু সোনার লঙ্কা ছিল। যে রাজ্যে মহিলাদের অপমান হয়ে সেখানে হনুমানকে লঙ্কা দহন করতে হয়। লঙ্কা দহন আমি করব। কিভাবে করব সে আপনাকে এখন বলবো না। লঙ্কা দহন যখন হবে আপনি ঠিক দেখবেন কিভাবে লঙ্কা দহন। এই যে আপনি চ্যালেঞ্জটা দিচ্ছেন কাকে, প্রশাসন না সরকার? সরকারকে, প্রশাসনকে আমি চ্যালেঞ্জ কি করব? এরা তো বেচারা হয়ে গেছে, এরাও বোম খাচ্ছে, পুলিশের ডিউটি করছে, পাশে বোম পড়ছে, এদেরও পরিবার আছে। এই লঙ্কা ছাড়খাড় করার কথা শুনে কি মনে পড়ছে বলুন তো? সূক্ষ্ম রূপ ধরি সিয়াহি দিখাওয়া, বিকট রূপ ধরি লঙ্কা জরাওয়া। হনুমান চালিসার একটা পংক্তি পড়ে শোনালাম। গাছ নেই কিন্তু ফুল আছে, ফলও আছে। শুনে আপনারা নিশ্চয়ই ভাবছেন আমার মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে। একটা ঘটনার কথা বলি। মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে 127টি সিসিটিভি ক্যামেরা বসাতে খরচ হয়েছে প্রায় 3.5 কোটি টাকা। 127টা সিসিটিভি ক্যামেরা বসাতে খরচ হয়েছে 3.5 কোটি টাকা। শুধু ক্যামেরা কিনতেই খরচ হয়েছে 1,74,60,000 টাকা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কমিটির ঘাড়ে বন্দুক রেখেই হাত ধুয়ে ফেলেছেন। কাজ করে টাকা বাকি রাখাটাই যেখানে দস্তুর, যেখানে প্রায় সংস্কৃতি, সেখানে ওই সংস্থার বিল 7 তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া হয়েছে 13ই মার্চ। কোনো কেলেঙ্কারি তখনই সংগঠিত হয় যখন সরকার কিংবা প্রশাসন চায়। আজকে যদি এই তদন্ত আমরা প্রশাসনিক লেভেলে করতে বলি তাহলে প্রশাসন করবে না, কারণ এর আগে তো তদন্ত মাঝপথে থেমে গেছে। আসলে এই টাকাগুলি যায়, আমরা তো জানি যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে এই কেনাকাটার টাকা চলে যায় নির্দিষ্ট একটি জায়গায়। গোটা রাজ্যটা কাটমানির রাজ্য হয়ে গিয়েছে। বাংলায় বিজেপি দলটা শুধুমাত্র অভিযোগ পার্টিতে রূপান্তরিত হয়েছে, আর সিপিএম আর কংগ্রেস ফসিলসে রূপান্তরিত হয়েছে। আগামী 26-এর নির্বাচন আছে, আপনারা দেখতে পাবেন সারা বাংলায় সবুজ ঝড় বইবে। সারা বাংলায় সবুজ ঝড় বইলেই কি প্রমাণ হয়ে যাবে, হলফ করে বলা যাবে যে বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসাতে কোনো রকম দুর্নীতি হয়নি? তৃণমূল মুখপাত্র আশিস কুণ্ডুও দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি। ঘটনাটা আপনাদের মাধ্যম দিয়ে জানতে পারলাম, এটা সত্যি একটা আশ্চর্যজনক বিষয়। আমরা এই ব্যাপারটা রাজ্য শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো। পিকচার अभी বাকি হ্যায়, असली পিকচার কেচো খুঁড়তে কেউটে। ওয়াইফাই কানেকশনের জন্য গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় 2019 সালে খরচ করে 99,95,500 টাকা, অর্থাৎ প্রায় 1 কোটি টাকা। অথচ এখনো পর্যন্ত সেই ওয়াইফাই কানেকশনের কোনো অস্তিত্ব বিশ্ববিদ্যালয়ে নেই। শুধু তাই নয়, এই ওয়াইফাই কানেকশন যে সমস্ত ভবনে করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছিল, তখন সেই সমস্ত ভবনের কোনো অস্তিত্বই ছিল না। যেমন গার্লস হোস্টেল, যেমন কলা বিভাগের কিছু ভবন, এমনকি বেশ কিছু ভবনের উল্লেখ করা হয় যেখানে 4th ফ্লোর বা 5 তলাতে নাকি ওয়াইফাই কানেকশন করা হয়েছে। এখনও পর্যন্ত এই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে 4th ফ্লোর বা 5 তলার কোনো অস্তিত্ব নেই। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আদপে কোনো 4 তলা বাড়ি নেই, কোনো বিল্ডিং নেই, অথচ 4 তলার উপরে ওয়াইফাই সেট করা হচ্ছে, তার বিল হচ্ছে, তার খরচ হচ্ছে। এই নিয়ে এক্সিকিউটিভ কাউন্সিল অভিযুক্ত সংস্থার বিরুদ্ধে তদন্তও শুরু করে, কিন্তু আশ্চর্যজনকভাবে মাঝপথেই সে তদন্ত থেমে যায়। ওই একই সংস্থা যারা ওয়াইফাই কেলেঙ্কারি করেছিলেন, সেই একই সংস্থা সিসি ক্যামেরা বসাচ্ছেন। ইতিমধ্যেই প্রায় 3.5 কোটি টাকা খরচ হয়ে গেছে 127টি সিসি ক্যামেরা বসাতে। আর এই নিয়েই উঠেছে প্রশ্ন, কেঁচো খুঁড়তে একটা বা দুটো কেউটে নয়, একের পর এক কেউটে উঠে আসছে সামনে। প্রশাসনের সর্বোচ্চ নেতৃত্বকে বলে কোনো কাজ হবে না, আমরা বুঝতে পেরেছি।
আমরা এই ব্যাপারে আইনের পথে যাব। দেখুন, বাংলায় বিরোধী বলে কিছু আছে বলে বাংলার মানুষ দেখতে পায় না। আগামী 26-এর নির্বাচন আছে, আপনারা দেখতে পাবেন সারা বাংলায় সবুজ ঝড় বইবে। দুর্নীতি শব্দটা শুনলে বিশেষ করে আমাদের এই বাংলায় আজকাল আর ততটা আটকে ওঠেন না সাধারণ মানুষ। এতটাই সাদামাটা এবং গা শোয়া হয়ে গেছে এই দুর্নীতির বিষয়টা। যা ইচ্ছে করে ফেললেও কিছুই যেন যায় আসে না। শিকড় এতটাই ছড়িয়ে গেছে। এতগুলো কথা যে বলছি এর কারণ জানতে যেতে হবে বাদুড়িয়ার বিএলআরও অফিসে, যেখানে জমি জমা নিয়ে কারবার। জানেন তো বিএলআরও অফিস, সেখান থেকেই উঠছে মারাত্মক অভিযোগ। সরকারি অফিস, কাজে কর্মে মানে জমি রেকর্ড করতে নাকি অনেক সময় লাগে। তবে ফাস্ট ফরওয়ার্ড হয়ে যেতেই পারে, থাকতে হবে আপনার পকেটে রেস্তো আর বাঁ হাতে দিতে হবে, তাহলেই কেল্লা ফতে। যেমন বিশ্বজিৎ পালের কথা বলি, বাদুড়িয়ারই বাসিন্দা তিনি। জমির সব কাগজপত্র হাতে পেয়ে গেছেন, কিন্তু নিজেই অভিযোগ করেছেন সব নাকি করতে হয়েছে বাঁকা পথে, ঘুর পথে। সোজা আঙুলে ঘি ওঠেনি, ফলে আঙুল তিনি বাঁকিয়েই ঘি তুলে নিয়েছেন। ঠিক, তার তো প্রয়োজন ছিল, কিছু করার নেই, আর্জেন্সি ছিল তার, জমির মতো ব্যাপার। জমি রেকর্ড করাতে বারবার ফোন করেছিলেন বিএলআরও সাহেবকে, বলেন আমার খুব দরকার, একটু বাইরে যাব, আপনি একটু তাড়াতাড়ি কাজটা করিয়ে দিন না। তাতে কি হলো? বিশ্বজিতের দাবি কিচ্ছু না, বিএলআরও বলে দেন 7-10 দিন সময় লাগবে। শেষমেশ বহুবার ফোনের পর তিনি নাকি মানে বিএলআরও সাহেবই নাকি ফোনে বলেছিলেন 5 নম্বর ঘর আছে, ওখানে যোগাযোগ করবেন। আর সেখানে যেতেই বিশ্বজিৎবাবুর চোখ কপালে। যে কাজ 7 থেকে 10 দিন লাগার কথা ফোনে তিনি বলছিলেন, তার আগেও বলেছিলেন 7 থেকে 10 দিন লাগবে, সময় লাগবে, এত সস্তা নয়, সেটা অন দ্য স্পট হয়ে যায় 1.5 ঘন্টার মধ্যে। কিন্তু তার জন্য দক্ষিণা দিতে হয়েছে। টাকার বিনিময়ে 3500 টাকার বিনিময়ে 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে সেই কাগজটা বিএলআর অফিস থেকে বেরিয়ে আসলো। যে বিএলআর সাহেব বলেছিলেন যে 7 থেকে 10 দিনের নিচে আমি করতে পারবো না, কোনোভাবে কোনো প্রভাব খাটালে কোনো কিছু করতে পারবো না আমি, সেই কাগজটা বেরিয়ে আসছে কিভাবে? টাকার বিনিময়ে। তাহলে বাদুড়িয়াবাসী আজকে দেখুন আপনারা যে বাদুড়িয়া বিএলআর অফিসটা কোন জায়গায় গিয়ে পৌঁছিয়েছে। টাকার অঙ্কটা হয়তো কম, কিন্তু গুরুতর অভিযোগ না বলুন? টাকা যাই হোক, টাকা তো নেওয়া হয়েছে বলে অভিযোগ। অর্থাৎ দালাল চক্র বিএলআরও অফিসেও জমি নিয়ে কারবার, যেখানে সেখানে টাকা হাতে তুলে দিতে পারলেই যা ইচ্ছে সেটা করে দেওয়া সম্ভব। অভিযোগ কার জমি কার নামে হয়ে যাচ্ছে কেউ ধরতেই পারছেন না। জমির চরিত্র বদল, সেও নাকি বাঁ হাত কাকেল, ওই পয়সা দিলেই হয়ে যায়। স্থানীয়দের অনেকেরই অভিযোগ বিএলআরও অফিস আসলে দুর্নীতির আঁতুড় ঘর, দুর্নীতির ঘুঘুর বাসা। অভিযোগকারীদের দাবি সেখানে যে ঘুঘুর বাসা এ কথা সবার জানা, এরপরও কোনো ব্যবস্থা হয় না। আশ্চর্য, নাকি দুর্নীতিটাই সার সত্য হয়ে উঠেছে। প্রশ্নের মুখে পড়ে ভিডিও বলছেন দেখছি দেখব, কিন্তু তাতে কি ছবিটা বদলাবে? হিয়ারিং ডেটের নোটিশটা সে পাবে, সে নিজের বাড়িতেই অনলাইনে দেখতে হবে। এই ডেটের পরে যদি না হয় সে অনায়াসে আমার সাথে যোগাযোগ করতে পারে। উনি যদি একটা লোককে দালালকে টাকা দেয় তাহলে কি করে পরিশুদ্ধ হবে এই সিস্টেম? ওনাকে আমার সাথে কথা বলতে বলবেন, আমি ওনার হিয়ারিং নোটিশটা দেখে আমি বলবো যে কি ইয়েতে হয়েছে আর কার কাছে কে ওনার কাছে টাকা নিচ্ছে, কেন নিচ্ছে। আজ টোটকাটা এখানেই শেষ করছি।